থামো, এই খাবার কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমি তোমাকে চুরি করতে গিয়ে ধরে ফেলেছি। সাহাব, এটা চুরি নয়, এটা তো... চুপ করো, পুলিশকে ডাকার আগে সত্যিটা বলো। তুমি কি আমার সম্পদের ওপর নজর দিয়েছ? এক কঠোর হৃদয়ের কোটিপতি নিজের বাড়ির রাঁধুনির ওপর সন্দেহ করেছিল, কিন্তু যখন সে সেই গরিব মহিলার পিছু নিল, তখন তার চোখের সামনে এমন এক সত্য এলো যা তার পায়ের তলার মাটি সরিয়ে দিল। সেই পুরনো টিনের কৌটোতে এমন কি ছিল যা পাথরের মতো শক্ত এক মানুষের মনকে গলিয়ে দিল? বন্ধুরা, মানবতা ও মমতার এই অনন্য কাহিনীটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, গল্পের শুরু হয় দিল্লি শহরের সবচেয়ে অভিজাত এলাকা বসন্তকুঞ্জের এক অত্যন্ত বিলাসবহুল বাংলো থেকে। এই বাংলোর নাম ছিল স্বর্ণভিলা। এই বাড়িটি এত বড় আর সুন্দর ছিল যে কেউ দেখলে তাকিয়ে থাকত। বাড়ির বাইরে বিদেশি গাড়ি দাঁড়িয়ে থাকত, আর বাড়ির ভেতরের সাজসজ্জা ছিল কোনো রাজার মহলের মতো। এই আলিশান মহলের রাজা ছিল আরিয়ান খান্না। আরিয়ান শহরের সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী ছিল। সে খুব ধনী ছিল, খুব সফল ছিল, কিন্তু ঠিক ততটাই কঠোর আর রাগীও ছিল। আরিয়ানের কাছে পৃথিবীতে সবচেয়ে জরুরি জিনিস ছিল টাকা। তার চোখে মুখে সব সময় এক গাম্ভীর্য থাকত। তার চাকররা তার সাথে চোখ মেলাতেও ভয় পেত। এই স্বর্ণভিলার এক কোণে রান্নাঘরের দায়িত্ব সামলাত এক সাধারণ মহিলা, যার নাম ছিল সুধা। সুধা সকাল 6টায় ঘরে আসত আর সারা দিন শুধু রান্নাবান্না আর রান্নাঘর সামলানোর কাজে লাগিয়ে দিত। আরিয়ান কি খাবে, কখন খাবে, তার সব মুখস্থ ছিল। শুরুতে সব ঠিকঠাক চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আরিয়ান অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করল। সে দেখল যে সুধা গত এক সপ্তাহ ধরে অনেক বেশি খাবার বানাচ্ছে। আরিয়ান তো ডায়েটে থাকত, সে খুব কম খেত, তবুও ঘরে রুটি আর তরকারি এত তৈরি হচ্ছিল যেন কোনো দাওয়াতের আয়োজন চলছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঠিক সন্ধ্যা 6টায় যখন সুধা বাড়ি যেত, তখন তার হাতে একটা বড় স্টিলের টিফিন বক্স থাকত। আরিয়ানের তীক্ষ্ণ নজর থেকে এটা এড়াতে পারল না। সে ব্যবসায়ী ছিল, সব কিছুর হিসেব রাখতে জানত। তার মনে সন্দেহের পোকা নড়াচড়া করতে লাগল। সে ভাবল, আমি তো বাড়িতে থাকি না, তাই এই মহিলা নিশ্চয়ই আমার রেশন আর খাবার চুরি করছে। দামি জিনিস, ঘি, শুকনো ফল আর খাবার চুরি করে নিজের বাড়ি নিয়ে যায় অথবা বাইরে বিক্রি করে দেয়। এক সন্ধ্যায় আরিয়ান তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে ইচ্ছে করেই নিজের গাড়ি গেটের বাইরে রেখে দিল আর পা টিপে টিপে বাড়ির ভেতরে এলো। সে দেখল সুধা রান্নাঘরে তাড়াতাড়ি করে রুটিগুলো কাপড়ে পেঁচিয়ে একটা বড় ব্যাগে ভরছে। তার চোখে মুখে ভয় ছিল, যেন কেউ তাকে দেখে না ফেলে। সে বারবার ঘড়ি দেখছিল। যেই সুধা তার ভারী ব্যাগটা তুলল আর পেছনের দরজার দিকে এগোল, আরিয়ান তার গম্ভীর আর ভারী গলায় ডাক দিল, থামো সুধা। সুধার পা সেখানেই জমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকাল। সামনে আরিয়ান খান্না দাঁড়িয়েছিল, যার চোখে আগুনের মতো রাগ ছিল। সুধা কাঁপতে কাঁপতে বলল, সাহাব, সাহাব, আপনি আজ এত তাড়াতাড়ি? আরিয়ান ধীরে ধীরে ভারী পায়ে তার দিকে এগোল আর সুধার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় পালানোর এত তাড়া, আর এই ব্যাগে কি আছে? সুধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ব্যাগটা নিজের আঁচলের পেছনে লুকানোর চেষ্টা করে বলল, কিছু না সাহাব, শুধু শুধু বেঁচে যাওয়া আবর্জনা আর আমার কিছু পুরনো জিনিস আছে। আরিয়ানের সন্দেহ এবার বিশ্বাসে বদলে গেল। আবর্জনা? আবর্জনা কেউ এত যত্ন করে আর লুকিয়ে কেন নিয়ে যাবে? আরিয়ান ব্যঙ্গ ভরা হাসি হেসে বলল, আবর্জনা? আমার বাড়ির আবর্জনাও আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না। ব্যাগ নিচে রাখো আর খোলো। আমি এক্ষুনি দেখতে চাই তুমি আমার ঘর থেকে রোজ কি চুরি করে নিয়ে যাও। সুধার চোখে জল চলে এলো। সে হাত জোড় করে বলল, না সাহাব, প্লিজ, এতে আপনার কাজের কোনো জিনিস নেই। আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যদি দেরি করি তবে খুব সমস্যা হয়ে যাবে। সুধার এই কথায় আরিয়ানের রাগ আরও বেড়ে গেল। তার মনে হলো এ কোনো বাহানা বানাচ্ছে। আরিয়ান এগিয়ে গিয়ে নিজেই তার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। তুমি দেখাবে নাকি আমি পুলিশ ডাকব? আমার প্রতারক লোক একদম পছন্দ নয়, আরিয়ান চিৎকার করে বলল। সেই মুহূর্তে সেই আলিশান রান্নাঘরে এক অদ্ভুত উত্তেজনা ছিল। আরিয়ান ভাবছিল সে একটা চোরকে ধরে ফেলেছে, কিন্তু সে জানত না যে ব্যাগে সে চুরির মাল আছে ভাবছে, তাতে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আরিয়ান রাগে বলল, আজ তুমি যাও, কিন্তু কাল আমি নিজে দেখব তুমি কোথায় যাও আর আমার বাড়ির জিনিস কাকে বিক্রি করো। যদি চুরি প্রমাণ হয় তবে মনে রেখো সুধা, তোমাকে জেলের ভাত খেতে হবে। সুধা কিছু না বলে নিজের ব্যাগ তুলল আর কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। আরিয়ান তাকে যেতে দেখল। সে এখন ঠিক করে নিল যে কাল সেই রহস্যের পর্দা ফাঁস করেই ছাড়বে। সে কি জানত যে কালকের সন্ধ্যা তার পুরো জীবন বদলে দেবে? পরের দিন সকালে আরিয়ানের মন কাজে একদম বসল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল,
আসলে ওই ভারী ব্যাগটা যায় কোথায়? আরিয়ান, যার 1 মিনিটের দাম লাখ টাকা, সে আজ তার সব জরুরি মিটিং বাতিল করে দিল। তাকে শুধু ওই চোরকে ধরতে হবে। সন্ধে 5:30 বেজে গেল। আরিয়ান আজ তার কোটি টাকার মার্সিডিজ গাড়ি গ্যারেজেই রেখে দিল। সে গ্যারেজের কোণে দাঁড়িয়ে থাকা একটা পুরনো সাধারণ গাড়ি বের করল, যা সে বহু বছর ব্যবহার করেনি। নিজের পরিচয় লুকানোর জন্য সে একটা কালো টুপি পরল আর চোখে কালো চশমা লাগিয়ে নিল। সে স্বর্ণভিলার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় গাড়ি দাঁড় করিয়ে শিকারীর মতো শিকারের অপেক্ষা করতে লাগল। সময় গড়িয়ে যাচ্ছিল। ঠিক 6টার সময় বাংলোর ছোট গেট খুলল। সেখান থেকে সুধা বের হল। আজও তার হাতে সেই বড় ভারী ব্যাগটা ছিল, আর আজ তো তার কাঁধে আরও একটা কাপড়ের পুটলি ঝুলছিল। সে ঝুঁকে হাঁটছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে জিনিসপত্র কতটা ভারী। আরিয়ান তার গাড়ি স্টার্ট দিল আর খুব ধীর গতিতে কোনো শব্দ না করে তার পিছু নিল। সুধা কোনো অটো বা রিক্সা নিল না, সে হেঁটেই যাচ্ছিল। রোদ তখনও পুরোপুরি পড়েনি আর ঘামে সুধার পুরো মুখ ভিজে গিয়েছিল। আরিয়ান তার এসি গাড়িতে বসে ভাবছিল, নিশ্চয়ই এ কাছের কোনো দোকানে বা ধাবায় আমার দামি রেশন বিক্রি করতে যাচ্ছে। আজ আমি একে পুলিশের হাতে তুলে দিয়েই শান্ত হব। হাঁটতে হাঁটতে সুধা শহরের সেই এলাকায় পৌঁছে গেল যেখানে আরিয়ানের মতো লোকেরা ভুল করেও যায় না। বড় বড় ইমারত আর পরিষ্কার রাস্তার দৃশ্য পেছনে ফেলে এসেছে। এখন চারদিকে নোংরা, সরু গলি আর হট্টগোল। এটা ছিল দিল্লির এক বস্তি এলাকা। আরিয়ানের নাক কুঁচকে গেল। সে ভাবল, এই মহিলা এখানে থাকে, এত নোংরা এলাকায়? তখনই সুধা একটা বড় নালার ওপর তৈরি পুরনো ব্রিজের নিচের দিকে মোড় নিল। জায়গাটা খুব নির্জন মনে হচ্ছিল। আরিয়ান তার গাড়ি একটু দূরে থামালো আর পা টিপে টিপে লুকিয়ে সুধার পিছু নিল। আরিয়ান একটা থামের পেছনে লুকোল, যেখান থেকে সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে যা ভেবেছিল, দৃশ্যটা তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তার মনে হয়েছিল সেখানে কোনো খরিদ্দার দাঁড়িয়ে থাকবে যে সুধার কাছ থেকে জিনিস নেবে আর টাকা দেবে। কিন্তু সেখানকার দৃশ্য দেখে আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। ব্রিজের নিচে ভাঙাচোরা চটের ওপর 10-12 জন ছোট ছোট বাচ্চা বসেছিল এবং তারা খুব দুর্বল দেখাচ্ছিল। তাদের সাথে কিছু অত্যন্ত বৃদ্ধ ও অসুস্থ মানুষও শুয়েছিল। যেই ওই বাচ্চারা সুধাকে আসতে দেখল, তাদের প্রাণহীন চোখে যেন প্রাণ ফিরে এলো। ওই বাচ্চারা মা মা চিৎকার করতে করতে সুধার দিকে দৌড়ে গেল। সুধা, যাকে এতক্ষণ ক্লান্ত দেখাচ্ছিল, ওই বাচ্চাদের দেখেই উজ্জ্বল হয়ে উঠল। সে তার ভারী ব্যাগ মাটিতে রাখল। আরিয়ান দেখছিল যে সুধার মুখের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। সে ব্যাগ থেকে ওই টিফিন বক্সগুলো বের করল যা সে আরিয়ানের বাড়ি থেকে এনেছিল। চলো, সব লাইনে বসে পড়ো, সুধা আদরের সাথে বকুনি দিয়ে বলল। সে টিফিন খুলল। তাতে আরিয়ানের বাড়ির বেঁচে যাওয়া রুটি, সামান্য ডাল আর কিছু ফল ছিল। এটা সেই খাবার যা প্রায়ই ধনী বাড়িতে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বা বাসি মনে করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ওই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য তা কোনো রাজকীয় ভোজের চেয়ে কম ছিল না। আরিয়ান থামের পেছনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখছিল সুধা নিজের হাতে ওই বৃদ্ধ মানুষদের খাবার খাইয়ে দিচ্ছে, যাদের হাত কাঁপছিল। সে বাচ্চাদের হাসাচ্ছিল, তাদের নোংরা মুখ নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছিল। আরিয়ান দেখল সুধা নিজে এক লোকমাও খাচ্ছিল না। সে শুধু ওই বাচ্চাদের খেতে দেখছিল, আর তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আরিয়ানের মাথায় গতকালের নিজেরই গলার স্বর বাজতে লাগল, তুমি চোর, তুমি আমার জিনিস চুরি করছ। যাকে সে চুরির মাল ভাবছিল, তা আসলেই অনাথ আর অসহায় মানুষগুলোর জীবন ছিল। আরিয়ানের কোটিপতি অহংকার টলতে লাগল। সে জীবনে প্রথমবার অনুভব করল যে তার আলিশান দুনিয়া আর এই ব্রিজের নিচের দুনিয়ার মধ্যে কতটা তফাত। সে সুধাকে চাকরানি আর চোর ভাবত, কিন্তু সেখানে বসা ওই মানুষগুলোর জন্য সে কোনো দেবদূতের চেয়ে কম ছিল না। ঠিক তখনই আরিয়ান দেখল সেখানে কিছু গুন্ডা এসে হাজির হয়েছে। তাদের হাতে লাঠি ছিল। তারা 3 জন ছিল। এসেই তাদের মধ্যে একজন সেই টিফিন বক্সে লাঠি মারল যাতে বাচ্চাদের জন্য ডাল রাখা ছিল। ডাল মাটিতে ছড়িয়ে গেল। বাচ্চারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। গুন্ডাদের সর্দার হাসতে হাসতে বলল, কিরে, আজকের হপ্তা কোথায়? ফালতুতে এখানে দোকান চলবে না। যদি বাচ্চাদের এখানে রাখতে হয় তবে টাকা দিতে হবে। সুধা, যে এতক্ষণ বাচ্চাদের হাসাচ্ছিল, সে হাত জোড় করে নয় বরং সাহসের সাথে বলল, ভাইয়া, এরা অনাথ বাচ্চা, এদের কেউ নেই। আমি যা রোজগার করি এদের পেট ভরাতে খরচ করি। আমার কাছে তোমাদের দেওয়ার মতো টাকা নেই। ভগবানের দোহাই, এই মাসুমদের বিরক্ত করো না। গুন্ডা রেগে গিয়ে সুধাকে ধাক্কা দিল। টাকা নেই তো এখান থেকে মেরো। সুধা পড়তে পড়তে বেঁচে গেল। আরিয়ানার নিজেকে সামলাতে পারল না। তার রক্ত টকবক করে উঠল। সে নিজের বিলাসবহুল দুনিয়ায় কঠোর অবশ্যই ছিল, কিন্তু অন্যায় সেও সহ্য করতে পারত না। সে থামের পেছন থেকে বেরিয়ে পুরো শক্তি আর রাগের সাথে বাইরে এলো। খবরদার, যদি ওকে হাতো লাগাস। আরিয়ানের গলার স্বর মেঘের গর্জনের মতো ছিল। সন্নাটা ছেয়ে গেল। ওই গুন্ডারা যখন আরিয়ানকে দেখল,
তার দামি কালো চশমা, তার রাজকীয় পোশাক আর তার মুখের রাগ, তখন তাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। তারা বুঝে গেল এ কোনো সাধারণ লোক নয়, কোনো বড় সাহেব। আরিয়ান পকেট থেকে ফোন বের করে কড়া গলায় বলল, আমি এক্ষুনি কমিশনারকে ফোন লাগাচ্ছি। যদি তোরা আগামী 1 মিনিটের মধ্যে এখান থেকে গায়েব না হস, তবে সারা জীবন জেলে পচবে। পুলিশ আর কমিশনারের নাম শুনেই ওই গুন্ডারা লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সুধা যখন আরিয়ানকে দেখল, তখন সে খুব ঘাবড়ে গেল। তার মনে হল সাহেব তাকে এখানেও ধরে ফেলেছে। সে তাড়াতাড়ি নিজের আঁচল ঠিক করল আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাহেব, আপনি আমাকে মাফ করে দিন সাহেব। আমি চুরি করতে চাইনি। ওগুলো সব বেঁচে যাওয়া খাবার ছিল, যা আবর্জনায় চলে যেত। সুধার গলা কাঁপছিল, তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল। আরিয়ান খুব ধীর আর ভেজা গলায় জিজ্ঞেস করল, সুধা, তুমি এসব কেন করো? তুমি নিজে সারা দিন আমার ঘরে কাজ করো, নিজে শুকনো রুটি খাও, আর আমার ঘরের বেঁচে যাওয়া খাবার এই বাচ্চাদের জন্য নিয়ে আসো। এই বাচ্চারা কে হয় তোমার? আর তারপর সুধা এমন এক কাহিনী শোনাল যা আরিয়ানের হৃদয়কে নাড়িয়ে দিল। সুধা বলল, সাহেব, এই বাচ্চারা আমার নয়, কিন্তু এদের ব্যথা আমার নিজের। 5 বছর আগে আমারও একটা ছেলে ছিল, রাজু। সেও ঠিক এই বাচ্চাদের মতোই মিষ্টি ছিল। সাহেব, একদিন আমার কাছে তাকে খাওয়ানোর জন্য একটা দানাও ছিল না। আমি অসুস্থ ছিলাম, কাজে যেতে পারিনি। আমার রাজু খিদের জ্বালায় কাঁদতে থাকল, ছটফট করতে থাকল, আর আমি কপাল পোড়া মা তাকে শুধু জল খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতে থাকলাম। কিন্তু পরের দিন সকালে সে আর উঠল না সাহেব। খিদে আমার বাচ্চার প্রাণ নিয়ে নিল। সুধা ফুঁপিয়ে কাঁদতে লাগল। সেদিন আমি আমার মৃত ছেলের কসম খেয়েছিলাম যে যতদিন আমি বেঁচে থাকব, আমার চোখের সামনে কোনো বাচ্চা না খেয়ে মরবে না। সাহেব, আপনি ধনী, আপনি হয়তো জানেন না খিদে কি জিনিস। খিদে এমন এক আগুন যা মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। আমি আপনার ঘর থেকে দামি জিনিস চুরি করি না, আমি তো শুধু ওই খাবার তুলে আনি যা আপনারা ফেলে দেন। আরিয়ান শুনছিল। তার গাল বেয়ে কখন জল পড়তে শুরু করেছে সে টেরই পায়নি। যে মানুষটা কোটি টাকার ডিল করার সময় চোখের পলক ফেলত না, আজ এক চাকরানির সামনে নিজেকে খুব ছোট মনে করছিল। তার নিজের স্যুট বুট আর সম্পদের উপর লজ্জা হতে লাগল। তার মনে হল আসল ধনী তো সুধা, যার কাছে কিচ্ছু নেই, তবুও সে দেওয়ার মতো এত বড় কলিজা রাখে। আরিয়ান ঝুঁকে সুধার দুটো হাত নিজের হাতে নিয়ে নিল। সুধা, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ ছিলাম। আমি টাকার অহংকারে এত মত্ত ছিলাম যে আমি তোমার মমতা দেখতে পাইনি। আমি তোমাকে চোর ভেবেছিলাম, অথচ তুমি তো এক দেবী। সুধা অবাক ছিল। তার মালিক যে কখনো কারো সাথে ঠিকভাবে কথা বলতো না, আজ তার সামনে কাঁদছে। আরিয়ান তার পকেট থেকে নিজের মানিব্যাগ বের করল। তাতে যত নোট ছিল, 500, 1000 সব বের করে সুধার হাতে রেখে দিল। এটা রাখো সুধা, আজই বাচ্চাদের ধাবা থেকে পেট ভরে খাওয়াও, আর শোনো, কাল থেকে তোমাকে আমার ঘর থেকে লুকিয়ে খাবার আনার দরকার নেই। সুধা ভয় পেয়ে গেল। সাহেব, আপনি কি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন? আরিয়ান মাথা নাড়ল। না সুধা, কাল থেকে এক নতুন শুরু হবে, কিন্তু এক কথা দাও, তুমি আমাকেও তোমার এই মহৎ কাজে সামিল করবে। সুধা কিছু বুঝতে পারল না, কিন্তু সে হ্যাঁতে মাথা নাড়ল। আরিয়ান সেদিন রাতে বাড়ি ফিরল ঠিকই, কিন্তু সে বদলে গিয়েছিল। সে সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার ওই ক্ষুধার্ত বাচ্চাদের মুখ আর সুধার চোখের জল ভেসে আসছিল। তার মনে হচ্ছিল তার এত বড় বাংলো আর এত টাকা সব বেকার যদি তা কারো কাজে না আসে। পরের দিন সকালে যখন সুধা কাজে এলো, তখন সে খুব ভয়ে ছিল। কিন্তু যেই সে রান্নাঘরে ঢুকল, সে অবাক হয়ে গেল। রান্নাঘরে বাড়ির প্রধান রাঁধুনি বড় বড় পাত্রে শাহী পনির, ডাল মাখনি আর পোলাও বানাচ্ছে। গন্ধে পুরো রান্নাঘর মৌ মৌ করছিল। সুধা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, মহারাজজি, আজ কোনো দাওয়াত আছে নাকি? এত খাবার কেন তৈরি হচ্ছে? রাঁধুনি হাসল আর বলল, আরে সুধা, তুই জানিস না, সাহেব অর্ডার দিয়েছে যে আজ থেকে রোজ সকালে 50 জন বাচ্চার জন্য টাটকা আর পুষ্টিকর খাবার তৈরি হবে, আর সেটাও সবচেয়ে বেস্ট কোয়ালিটির। সাহেব বলেছেন এই খাবার তুই ওই বাচ্চাদের জন্য নিয়ে যাবি। এখন থেকে বাসি খাবার বন্ধ।
সুধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে মনে মনে আরিয়ানকে ভগবানের মতো পুজো করল। আরিয়ান শুধু টাকা দেয়নি, সে ওই বাচ্চাদের সম্মান দিয়েছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। দুদিন পর রবিবার স্বপ্নভিলায় এক বিশাল পার্টি রাখা হলো। শহরের বড় বড় ধনী লোক, নেতা আর আরিয়ানের বিজনেস পার্টনাররা আসার কথা ছিল। বাড়ি ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। সব দিকে দামি আতরের সুগন্ধ ছিল। বিদেশি মদ আর নানা রকমের খাবার পরিবেশন করা হচ্ছিল। সুধাকেও আজ বেশি কাজের জন্য আটকে রাখা হয়েছিল। তাকে অতিথিদের জুস পরিবেশন করার কাজ দেওয়া হয়েছিল। সুধা কাজ সবচেয়ে পরিষ্কার সুতির শাড়িটা পরেছিল, কিন্তু ওই রেশমি গাউন আর দামি স্যুট পরা লোকেদের মাঝে তাকে একদম আলাদা আর গরিব লাগছিল। পার্টির মাঝে এক অত্যন্ত ধনী মহিলা, মিসেস মালহোত্রা, তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে জোরে জোরে হাসছিলেন। মিসেস মালহোত্রা খুব অহংকারী ছিলেন। তিনি সাদা রঙের লাখ টাকার গাউন পরেছিলেন আর গলায় ছিল হীরের হার। সুধা তাদের কাছে জুসের ট্রে নিয়ে গেল। তখনই হঠাৎ কোনো বাচ্চা দৌড়াতে গিয়ে সুধাকে ধাক্কা মারল। সুধার ভারসাম্য নষ্ট হয়ে গেল। তার হাত থেকে আনারের জুসের একটা গ্লাস সোজা মিসেস মালহোত্রার সাদা গাউনের ওপর গিয়ে পড়ল। আহ, আমার গাউন! মিসেস মালহোত্রা চিৎকার করে উঠলেন। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। ডিজের মিউজিক বন্ধ হয়ে গেল। সবার নজর ওই কোণায় আটকে গেল। সাদা গাউনে লাল দাগ এমন চকচক করছিল যেন রক্ত। মিসেস মালহোত্রার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি আগোপিছু না ভেবে সবার সামনে সুধাকে জোরে এক ধাক্কা দিলেন। সুধা বেচারি মাটিতে পড়ে গেল আর ট্রের কাঁচ তার হাতে ফুটে গেল। তোমার সাহস কি করে হলো? 2 পয়সার চাকরানি! তুমি জানো এই গাউনের দাম কত? তোমার সারা জীবনের রোজগার আর তোমার গোষ্ঠীর রোজগার মেলালেও তুমি এটা কিনতে পারবে না। অন্ধ নাকি? গেওয়া কোথাকার! সুধা হাত জোর করে কাঁদতে লাগল। মেমসাব, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমার পা পিছলে গিয়েছিল। কিন্তু মিসেস মালহোত্রার রাগ শান্ত হল না। তিনি সুধার পুরনো শাড়ির দিকে ইঙ্গিত করে হাসতে হাসতে বললেন, আরিয়ানও জানি না কোথা থেকে সব কাজের লোক তুলে আনে। আর দুর্গন্ধময় লাগছে। এমন ফক্কিন্নির মতো লোক আমাদের মতো স্ট্যান্ডার্ড লোকেদের মাঝে কি করছে? একে ধাক্কা মেরে বের করে দাও, নইলে আমি এখনই পুলিশ ডাকব। বাকি অতিথিরাও ফিসফিস করে হাসতে লাগল। কেউ বলছিল, আরে এই গরিবদের আর তুমিজ কোথায় থাকে? আবার কেউ বলছিল, পার্টির মজাটাই নষ্ট করে দিল। সুধা অপমানের ভারে যেন মাটিতে মিশে যাচ্ছিল। সে রক্তমাখা হাতে মেঝে পরিষ্কার করছিল। তার নিজের দারিদ্র্যের ওপর এত লজ্জা করছিল যে সে মরে যেতে চাইছিল। ঠিক তখনই ভিড় চিড়ে আরিয়ান খান্নার সামনে এলো। সবার মুখে হাসি ফুটে উঠল। মিসেস মালহোত্রা ভাবলেন, এবার আরিয়ান আসবে আর এই চাকরানিকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেবে। আসলে আরিয়ান খান্নার কাছে নিজের সম্মান আর প্রতিপত্তি সবচেয়ে প্রিয় ছিল। আরিয়ান সুধার কাছে গিয়ে থামল। সে একবার মিসেস মালহোত্রাকে দেখল আর তারপর মাটিতে বসে থাকা সুধাকে। আরিয়ান নিজের হাত বাড়িয়ে দিল। না, থাপ্পড় মারার জন্য নয়, বরং সুধাকে তোলার জন্য। পুরো হল অবাক হয়ে গেল। আরিয়ান সুধার হাত ধরল আর তাকে অত্যন্ত সম্মানের সাথে দাঁড় করাল। সে পকেট থেকে রুমাল বের করল আর সুধার হাত থেকে ঝরতে থাকা রক্ত মুছে দিল। তারপর আরিয়ান ঘুরল। তার চোখে সেই আগুন ছিল যা দেখে মিসেস মালহোত্রা ঘামতে শুরু করলেন। আরিয়ানের গলার স্বর হলে গুঞ্জরিত হল, মিসেস মালহোত্রা, নিজের মুখে লাগাম দিন। মিসেস মালহোত্রা তোতলামি করতে লাগলেন, কিন্তু আরিয়ান, ও আমার লাখ টাকার গাউন। জাহান্নামে যাক আপনার গাউন! আরিয়ান চিৎকার করে উঠল। আপনি এখন যে মহিলাকে নোংরা আর 2 পয়সার বলেছেন, তার হৃদয় আমাদের সবার সম্পদের চেয়ে বেশি দামি। আপনি নিজের শরীরে লাখ টাকার কাপড় পরেন, কিন্তু এই মহিলা নিজের ভাগের খাবার বাঁচিয়ে অনাথ বাচ্চাদের পেট ভরায়। আপনি পার্টিতে খাবার নষ্ট করেন আর এ অন্যের জীবন বাঁচায়। আরিয়ান সুধার কাঁধে হাত রাখল আর বলল, আমার লজ্জা হচ্ছে যে আমি আপনার মতো পাথর হৃদয়ের মানুষদের আমার বন্ধু বানিয়েছি। সুধা আমার বাড়ির চাকরানি নয়। আজ থেকে সুধা আমার বাড়ির মালকিন বা তার সমান। সবার মুখ হাঁ হয়ে গেল। মালকিন? আরিয়ান এসব কি বলছে? আরিয়ান মাইক হাতে নিল আর এমন এক ঘোষণা করল যা সবার হুঁশ উড়িয়ে দিল। আজ আমি আরিয়ান খান্না সবার সামনে এই ঘোষণা করছি যে আমার কোম্পানির 50% মুনাফা এখন থেকে একটা নতুন ফাউন্ডেশনে যাবে, আর সেই ফাউন্ডেশনের নাম হবে রাজু মেমোরিয়াল ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের চেয়ারম্যান অন্য কেউ নয়, বরং শ্রীমতী সুধা হবেন। কি? একজন চাকরানিকে চেয়ারম্যান? একজন সাধারণ মহিলাকে এত বড় দায়িত্ব? মিসেস মালহোত্রা লজ্জায় মাটিতে মিশে গেলেন। যে মহিলাকে তিনি ধাক্কা মেরেছিলেন, আজ সেই মহিলাই এই মাহফিলের সবচেয়ে বিশেষ মানুষ হয়ে গেল। পরের কয়েক সপ্তাহ স্বর্ণভিলার জন্য পুরোপুরি বদলে গেল।
যে বাড়িতে আগে শুধু পার্টির আওয়াজ আসত, এখন সেখানে ফাইল, ফোনের ঘণ্টা আর সমাজসেবার কথা শোনা যেতে লাগল। আরিয়ান তার বাড়ির একটা বড় হলঘরকে অফিস বানিয়ে দিল। সুধা এখন আর রাঁধুনি ছিল না, তাকে এখন আর ঝাড়ু পোছা করতে হতো না। সে এখন আরিয়ানের সাথে বড় টেবিলে বসত। আরিয়ান তার জন্য শহরের সেরা টিচার আর ম্যানেজার এনেছিল, যারা তাকে বোঝাচ্ছিল যে অনাথ বাচ্চাদের জন্য স্কুল আর হসপিটাল কিভাবে বানাতে হয়। সুধা খুব বুদ্ধিমান ছিল, সে খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিল। তার চোখে এখন আর ভয় ছিল না, বরং একটা নতুন আত্মবিশ্বাস ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা বদলায়নি। সুধা আজও সেই পুরনো জীর্ণ সুতির শাড়ি পরত। যদিও সে এখন চেয়ারম্যান, কিন্তু তার পোশাক একই ছিল, ছেঁড়া চপ্পল আর সাধারণ আঁচল। এক সন্ধ্যায় আরিয়ান অফিস থেকে বাড়ি ফিরল। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। সে সুধাকে ডাকল, সুধা, এদিকে এসো। আরিয়ান হাসতে হাসতে বলল। সুধা এলো। জি সাহাব। আরিয়ান ব্যাগগুলো টেবিলে রাখল। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এখন তুমি এক বড় ফাউন্ডেশনের মালকিন, তোমাকে বড় বড় লোকেদের সাথে দেখা করতে হয়। এই পুরনো শাড়ি এখন তোমাকে মানায় না। আমি তোমার জন্য শহরের সবচেয়ে দামি রেশমি শাড়ি আর কিছু ডিজাইনার স্যুট আনিয়েছি। কাল মিটিংয়ে তুমি এগুলোই পরবে। আরিয়ান ভাবল সুধা খুশি হবে। আসলে কোন মহিলার নতুন কাপড় আর গহনা পছন্দ নয়। কিন্তু সুধা ওই চকচকে কাপড়গুলো স্পর্শও করল না। সে চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়াল আর বাইরে অস্ত যাওয়া সূর্য দেখতে লাগল। আরিয়ান অবাক হল। সে তার কাছে গেল। কি হলো সুধা, তোমার কি রং পছন্দ হয়নি? সুধার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। সে ধীরে ধীরে নিজের পুরনো শাড়ির আঁচল মুঠো করে ধরল আর বলল, সাহাব, কিছু মনে করবেন না, কিন্তু আমি এই দামি কাপড় পরতে পারব না। কিন্তু কেন? আরিয়ান জিজ্ঞেস করল। সুধা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, সাহাব, এই ছেঁড়া শাড়ি আমাকে মনে করিয়ে দেয় যে আমি কে আর কথা থেকে এসেছি। এটা আমাকে আমার ছেলে রাজুর কথা মনে করিয়ে দেয়। যদি আমি কাল রেশম পরে ফেলি, তবে হয়তো আমার মখমলের অভ্যাস হয়ে যাবে। আর যেদিন আমার মখমলের অভ্যাস হয়ে যাবে, সেদিন আমি ওই অনাথ বাচ্চাদের ব্যথা ভুলে যাব, যারা আজও ছেঁড়া কাপড়ে শীতে কাঁপছে। আমি নেত্রী হতে চাই না সাহাব, আমি শুধু তাদের মা হয়ে থাকতে চাই। সুধার কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আরিয়ান আজ পর্যন্ত শুধু সেই মহিলাদের দেখেছে যারা পার্টিতে নিজেদের পোশাক আর গহনার লোক দেখানো গর্ব করত। কিন্তু তার সামনে দাঁড়ানো এই সাধারণ মহিলা চিন্তাভাবনার দিক থেকে কোনো মহারানীর চেয়েও বড় ছিল। আরিয়ানের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা সেই মুহূর্ত ছিল যখন আরিয়ানের মনে সুধার জন্য শ্রদ্ধা ভালোবাসায় পরিণত হতে শুরু করেছিল। সে সুধার হাত ধীরে ধীরে নিজের হাতে নিল। এই প্রথমবার আরিয়ান সুধাকে এভাবে স্পর্শ করল। সুধা, আরিয়ানের গলা ধরে এসেছিল, তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছ। আমার সমস্ত সম্পদ তোমার এই একটা চিন্তার সামনে মাটির সমান। আমার ভয় হয় যে পাছে তুমি নিজের এই ভালো মানুষের সাথে আমার থেকে অনেক দূরে না চলে যাও, যেখানে আমি তোমাকে ছুঁতেও পারব না। সুধা চমকে আরিয়ানের দিকে তাকালো। সাহাব, আপনি কি বলছেন? আমি তো শুধু আপনার একজন সামান্য কর্মী। না সুধা, আরিয়ান দৃঢ়ভাবে বলল, তুমি শুধু কর্মী নও, তুমি আমার আলো। তোমাকে ছাড়া এই স্বর্ণভিলা আবার পাথরের বাড়ি হয়ে যাবে। আমার তোমাকে 100% প্রয়োজন, দরকার আছে। সেদিন রাতে দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। সুধা তার ছোটবেলার, তার গ্রামের আর তার ছেলে রাজুর কথা বলল। আরিয়ান শুধু তার কথা শুনতে থাকল। তার মনে হচ্ছিল যেন সে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে। আরিয়ান সিদ্ধান্ত নিয়েছিল, তাকে এখন নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। সে চাইত না সুধা শুধু একজন চেয়ারম্যান হয়ে থাকুক, সে তাকে নিজের জীবনের অংশ বানাতে চাইত। সময়ের চাকা ঘুরল আর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ দিল্লির সবচেয়ে বড় অডিটোরিয়ামে জাতীয় সেবা সম্মান অনুষ্ঠান ছিল। হল কানায় কানায় পূর্ণ ছিল। সবচেয়ে সামনের সারিতে আরিয়ান খান্না বসেছিল, কিন্তু আজ সে একা ছিল না। তার পাশে সেই সব বাচ্চারা বসেছিল যারা কখনো ব্রিজের নিচে ভিক চাইত। আজ ওই বাচ্চারা পরিষ্কার স্কুল ইউনিফর্ম পরেছিল আর তাদের মুখে উজ্জ্বল আভা ছিল। তখনই মাইকে নাম ঘোষিত হল, শ্রীমতী সুধা দেবী। পুরো হল করতালির শব্দে ফেটে পড়ল। সুধা মঞ্চে এলো। সুধা মাইক হাতে। সময়ের চাকা ঘুরল আর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ দিল্লির সবচেয়ে বড় অডিটোরিয়ামে জাতীয় সেবা সম্মান অনুষ্ঠান ছিল। হল কানায় কানায় পূর্ণ ছিল। সবচেয়ে সামনের সারিতে আরিয়ান খান্না বসেছিল, কিন্তু আজ সে একা ছিল না। তার পাশে সেই সব বাচ্চারা বসেছিল যারা কখনো ব্রিজের নিচে ভিক চাইত। আজ ওই বাচ্চারা পরিষ্কার স্কুল ইউনিফর্ম পরেছিল আর তাদের মুখে উজ্জ্বল আভা ছিল। তখনই মাইকে নাম ঘোষিত হল, শ্রীমতী সুধা দেবী। পুরো হল করতালির শব্দে ফেটে পড়ল। সুধা মঞ্চে এলো।
সুধা মাইক হাতে নিল। তার চোখে জল ছিল। সে কাঁপা গলায় বলল, যখন আমি ছোট ছিলাম আমার মনে হতো ধনী লোকেরা পাথরের হয় আর আমরা গরিবরা শুধু তাদের সেবার জন্য তৈরি হয়েছি। কিন্তু আরিয়ান সাহেব আমাকে আমার হারানো অস্তিত্ব ফিরিয়ে দিয়েছেন। উনি আমাকে শিখিয়েছেন যে একটা ঝাড়ু ধরা হাতও দুনিয়া বদলে দিতে পারে। এই অ্যাওয়ার্ড আমার নয়, এটা সেই হাজারো আরিয়ানের যারা গরিবদের সাহায্য করে। সুধার কথা শুনে সবার চোখ ভিজে গেল। তখনই আরিয়ান নিজের সিট থেকে উঠল আর ধীরে ধীরে মঞ্চের সিঁড়ি দিয়ে সুধার কাছে গেল। আরিয়ান সবার সামনে খুব গাম্ভীর্যের সাথে বলল, সুধা বলল যে আমি একে অস্তিত্ব দিয়েছি, কিন্তু সত্যি তো এটাই যে সুধা আমাকে মানুষ বানিয়েছে। আমার কাছে সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু আমি ভেতর থেকে খালি ছিলাম। সুধা আমার এই শূন্যতাকে একটা উদ্দেশ্য দিয়ে ভরিয়ে দিয়েছে। তারপর আরিয়ান তা করল যার আশা কেউ করেনি। সে সবার সামনে হাজারো ক্যামেরা আর মানুষের মাঝে সুধার হাত নিজের হাতে নিয়ে নিল। সুধা, আরিয়ান ভালোবেসে বলল, তুমি হাজারো অনাথ বাচ্চাকে মায়ের ভালোবাসা দিয়েছ, তুমি আমার ফাউন্ডেশন সামলেছ, কিন্তু আজ আমি তোমার কাছে অন্য কিছু চাইতে চাই। আমি এখন এই মিশনকে আর আমার জীবনকে তোমাকে ছাড়া এগিয়ে নিয়ে যেতে চাই না। তুমি কি শুধু রাজু মেমোরিয়াল ফাউন্ডেশনেরই নয়, বরং এই আরিয়ান খান্নার জীবন সঙ্গিনী হবে? তুমি কি আমাকে বিয়ে করবে? সুধা স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল নামল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে একজন কোটিপতি মালিক নিজেরই রাঁধুনির সামনে বিয়ের প্রস্তাব রাখবে। এটা শুধু দুজন মানুষের মিলন ছিল না, এটা ধনী আর গরিবের মাঝখানের দেয়াল ভেঙে পড়া ছিল। সুধা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে মাথা নাড়ল আর হ্যাঁ বলে দিল। পুরো হল উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। বন্ধুরা, আপনাদের আরিয়ান আর সুধার এই অনন্য প্রেমের কাহিনী কেমন লাগল? আপনাদেরও কি মনে হয় মানবতা সবচেয়ে বড় ধর্ম? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।